হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ফিজি। ক্লাসের শুরুতে সকলকে জানাই শুভ সন্ধ্যা। আশা করছি প্রত্যেকেই তোমরা সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো। আজকে আমাদের প্রথম ক্লাস, অর্থাৎ ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 এর ফার্স্ট ক্লাস আজ হতে চলেছে এবং খুব মজাদার একটা ক্লাস হতে চলেছে। তো আমাদের যে প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, এটাকে নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো সাথে থাকো, দেখো ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি যে এই চ্যাপ্টারটা থেকে মাধ্যমিক আমাদের 5খানা নম্বর আসে, অর্থাৎ 5 নম্বর চলে আসে এই চ্যাপ্টারটা থেকে পড়লে। এবং এই চ্যাপ্টারে রয়েছে কি, তো প্রথমত একদম গ্রাউন্ড লেভেল থেকে যদি আমরা ভাবি, তাহলে এখানে দেখো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তাহলে এখানে মোটা মোটা 3টে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, পরিবেশ, জন্য আর ভাবনা। তাহলে কাকে নিয়ে ভাবনার কথা বলা হচ্ছে? এখানে পরিবেশকে নিয়ে ভাবনার কথা বলা হচ্ছে। তাহলে এই পরিবেশকে নিয়ে একটু ভাবতে হবে আমাদেরকে এই অধ্যায়ের মধ্যে, তাই তো? তাহলে যাকে নিয়ে ভাববো সেই ব্যক্তিটা, অর্থাৎ এই যে পরিবেশ, এটা কি বা কাকে বলে? তো আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে পরিবেশ কাকে বলে। হয়তো এটা মাধ্যমিকে আসবে না, তবে না জানাটা একটা অপরাধ, তাই না? তাহলে একটা জানতে হবে যে পরিবেশ কি বা পরিবেশ কাকে বলে। তো কাউকে যদি একটা ক্লাস 5 এর বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হয় যে পরিবেশ কাকে বলে, সেও একই রকম উত্তর দেয়। অর্থাৎ আমাদের চারপাশে যে গাছপালা, নদী নালা, পশু পাখি, জীবজন্তু, ইট বালি পাথর সব দেখতে পাচ্ছি, স্যার তাকেই পরিবেশ বলে, তাই তো? এবং আমিও সহমত, এতে কোনো ভুল নেই বা ত্রুটি নেই। তবে যেহেতু আমরা এখন একটু বড় হয়েছি, আমরা মাধ্যমিক দিতে চলেছি, তাহলে এই সংজ্ঞাটাকে আমরা একটু বড়দের মতো বলবো, আর কিছুই। ঠিক আছে? তা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পরিবেশ কাকে বলে, তার উত্তর এইভাবে দেবে না, আমাদের চারপাশে যে সমস্ত বস্তু রয়েছে বা পদার্থ রয়েছে, যা আমাদের বা জীবের, যা জীবের বৃদ্ধি, উন্নয়ন ও প্রজননে সাহায্য করে তাই নিয়েই আমাদের এই পরিবেশ। ঠিক আছে? তাহলে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, যা জীবের বৃদ্ধি, উন্নয়ন ও প্রজননে সাহায্য করে, তাই নিয়ে আমাদের এই পরিবেশ। ঠিক আছে? তাহলে এই যে 3টে টার্ম দেখো ভালো করে এখানে লিখেছি আমরা। একটা হচ্ছে বৃদ্ধি, আমাদের চারপাশে যে কোনো বস্তু রয়েছে, দেখো কোনো না কোনো বস্তু আমাদের বৃদ্ধির জন্য সাহায্য করে। যেমন আমি ছোট থেকে বড় হয়েছি আপেল খেয়ে, ভাত খেয়ে, তাই তো, দুধ খেয়ে, বা এই যে খাবার দাবার গুলো খেয়ে দিয়ে বড় হয়েছে, তাহলে এগুলো আমাদের পরিবেশের আওতায় আসছে, তাই তো? উন্নয়ন, অর্থাৎ আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? আমাদের একসময় মাটির বাড়ি ছিল, আজকে পাকা ইটের বাড়ি। তাহলে এই যে ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য ইট বালি পাথর সিমেন্ট ইত্যাদি লেগেছে, তাহলে সেগুলো পরিবেশের আওতায় আসছে। এবং দেখো প্রত্যেকটা পদার্থই বা কোনো না কোনো বস্তুই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো জীবের প্রজননে সাহায্য করে। প্রজনন মানে হচ্ছে বংশ বিস্তার করা, তাই তো? প্রত্যেকটা জীবেরই একটা প্রধান লক্ষ্য হচ্ছে প্রজনন, অর্থাৎ বংশ বিস্তার করা। তাহলে এই বংশ বিস্তারে যারা সাহায্য করছে, তারাই আমাদের পরিবেশ। ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা যেন বলতে পারা যায়। এবার একটু ভালো করে ডিপলি যদি ভাবো, তাহলে দেখতে পাবে যে এই পরিবেশের একটা মুখ্য উপাদান বা প্রধান উপাদান আমরা বলতে পারি আমাদের এই বায়ুমণ্ডল। একটা মুখ্য উপাদান হচ্ছে আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, যে বায়ুতে আমরা বসবাস করছি, তাই তো? যে বায়ু তলদেশে আমরা বসবাস করছি। তাহলে এই যে পৃথিবীকে ঘিরে যে চারিদিকে বায়ুমণ্ডলটা রয়েছে, সেই বায়ুমণ্ডলটা পরিবেশেরই একটা উপাদান। তাহলে আমাদেরকে এই চ্যাপ্টারে বিশেষত বায়ুমণ্ডল নিয়ে একটু স্টাডি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের তাহলে নেক্সট যেটাকে নিয়ে স্টাডি করতে হবে, সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। ওকে, আচ্ছা চলো। তাহলে এই যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, তো বায়ুমণ্ডল কাকে বলে, তাই তো? তো বায়ুমণ্ডলের উত্তর হবে এরকম, না আমাদের যে ভূপৃষ্ঠ, অর্থাৎ এই যে পৃথিবী, পৃথিবীর এই যে এইটাকে আমরা ভূপৃষ্ঠ বলি, যেখানে আমরা বসবাস করছি, তাই তো? এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ বা পৃথিবীর পৃষ্ঠ। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 16,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, কত দূর বললাম? 16,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য, মিশ্র, বায়বীয় উপাদান থাকে, তাকে বায়ুমণ্ডল বলা হয়। আর একবার বলি সংখ্যাটা, ভূপৃষ্ঠ থেকে প্রায় 16,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য, মিশ্র ও বায়বীয় উপাদান থাকে, তাকেই আমরা এক কথায় বায়ুমণ্ডল বলি। এবার এই বায়ুমণ্ডলের সংজ্ঞায় দেখো 3টে টার্মের উপর আমরা গুরুত্ব বেশি দিচ্ছি। একটা হচ্ছে অদৃশ্য,
মিশ্র বায়বীয়। তাহলে এদেরকে একটু ইন্ডিভিজুয়ালি জেনে নেই কি কি এদের মানেটা কি। দেখো প্রথমটা লিখেছি আমরা অদৃশ্য। অদৃশ্য কেন একটু ভেবে বলো। অবশ্যই যে স্যার আমাদের বায়ুকে আমরা চোখে দেখতে পাই না, এই যে বায়ুমণ্ডল আমার চোখের সামনে এখানে বায়ু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ? মোটেও না, আমিও দেখতে পাচ্ছি না। তাহলে এই বায়ুটা কি? বায়ুটা হচ্ছে এক নম্বর হচ্ছে অদৃশ্য। 2 নম্বর বলেছি মিশ্র। মিশ্র কেন বলছি তার কারণ হচ্ছে এইখানে অনেক গ্যাস মিলেমিশে রয়েছে, যেমন নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থেকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে, আর্গন গ্যাস থাকে, এছাড়াও রয়েছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি গ্যাস মিলেমিশে রয়েছে। আরো অনেক অনেক গ্যাস রয়েছে, ধূলিকণা রয়েছে, তাই তো? তাই এটাকে বলা হচ্ছে একটা মিশ্র। লাস্ট হচ্ছে বায়বীয়। বায়বীয় বা এটার অপর নাম হচ্ছে গ্যাসীয়। এদেরকে বায়বীয় বা গ্যাসীয় বলা হচ্ছে কেন? কারণ এই যে অক্সিজেন, নাইট্রোজেন, এই যে কার্বন ডাই অক্সাইড এরা রয়েছে, এই যে মিশ্র উপাদানগুলো, তারা কোন স্টেটে রয়েছে? না গ্যাসীয় স্টেটে রয়েছে। তারা কোন অবস্থায় রয়েছে? না গ্যাসীয় অবস্থায় রয়েছে। এই জন্য এটাকে অদৃশ্য, মিশ্র ও বায়বীয় অর্থাৎ গ্যাসীয় বলা হচ্ছে। ঠিক আছে? এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে এই যে গ্যাসের পরিমাণগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে গ্যাসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। তাহলে একটু পৃথক ভাবে জেনে রাখতে হবে এবং এই 3টে লাইন থেকে 1 নম্বর পাবে পরীক্ষায়। ঠিক আছে? একটু কষ্ট করে মনে রাখতে হবে কি কি। দেখো লাইন কিনতে দেখে নাও একটু, যে বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে থাকে, যার সংকেত N2, এবং এটা কত পার্সেন্টেজ থাকে? না 78.09%। বোঝা যাচ্ছে? অনেক হিউজ পরিমাণে রয়েছে। এরপরেই যেটা বেশি থাকে সেটা হচ্ছে আমাদের প্রাণবায়ু অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন 2 নম্বরে রয়েছে পার্সেন্টেজের দিক থেকে, অনুপাতের দিক থেকে। দেখো তো অক্সিজেন থাকে আমাদের 20.95% বা 20.95%, অর্থাৎ এটাও প্রায় 21% বা প্রায় 21%। ঠিক আছে? তো এই দুটোই বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে রয়েছে। এছাড়াও আমাদেরকে আরেকটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটাকে একটু পৃথক ভাবে জানতে হয়। তো কার্বন ডাই অক্সাইড এর সংকেত প্রত্যেকে জানা রয়েছে CO2। এইটি থাকে 0.03% থেকে 0.04% পর্যন্ত। তাহলে 0.03 বা 0.04 পরীক্ষায় যে কোনো একটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পরিমাণগুলো। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, কারণ পরীক্ষাতে এই জায়গা থেকে 1 নম্বর আসবে। আমরা বায়ুমণ্ডল কাকে বলে সেটা তো দেখলাম, এবং বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেটাও দেখেছি। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বায়ুমণ্ডলকে ঠিক কটা স্তরে ভাগ করা যায়। তো মনে রাখবে উষ্ণতার তারতম্য এবং বিভিন্ন গ্যাসীয় উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে মোট 6টি ভাগে ভাগ করা যায় বা 6টা স্তরে ভাগ করা যায়। অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর একটা অংশ আমরা এঁকেছি অর্ধেক, এবং তার যে কোনো একটা সেগমেন্ট দেখছি বাতাসের, বায়ুমণ্ডলের। ঠিক আছে? তো এই যে বাতাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উষ্ণতা দেখতে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গ্যাস দেখতে পাওয়া যায়, তার ভিত্তিতে এই পুরো বায়ুমণ্ডলটাকে আমরা টোটাল 6 ভাগে বিভক্ত করছি। ঠিক আছে? টোটাল 6টি স্তরে ভাগ করা যায় বা 6টি স্তর রয়েছে। কি কি তাদের নামগুলো জেনে নেব। তাদের প্রথম নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। কি কি বললাম? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। এরপরে রয়েছে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। আর একবার বলো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর চলে আসছে আমাদের থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টা স্তরের নাম ঠিক পর পর এইভাবে মনে রাখতে হবে। এবার এই 6টা স্তর কোথায় কি কিভাবে রয়েছে একটু দেখে নিই আমরা ভালো করে। ঠিক আছে? তো ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ এই যে আমাদের যেখানে আমরা বসবাস করছি, তাই তো? এখানে তুমি আমি সবাই রয়েছে, আমাদের ঘর বাড়ি প্রত্যেকটা জিনিস আমাদের এখানে থাকে, তাই তো? গাছপালা, পশু পাখি, নদী নালা সব এই জায়গাটি রয়েছে, ভূপৃষ্ঠে রয়েছে। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার, প্রায় 18 কিলোমিটার বা কোনো কোনো বইয়ে এটা 20 কিলোমিটারও থাকতে পারে। ঠিক আছে? তো 18 কিলোমিটার বা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা সেটাই হচ্ছে আমাদের 1 নম্বর স্তর, যেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলছিলাম। ট্রপোস্ফিয়ার।
ঠিক আছে। এই যে ট্রপোস্ফিয়ারটা, এটা হচ্ছে দেখো বায়ুমণ্ডলের প্রথম স্তর, তাই না? এবং এই ট্রপোস্ফিয়ারই তো আমরা বসবাস করছি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে বসবাস করছো, তো উত্তর কি হবে? ট্রপোস্ফিয়ার। আমাদের এই যে ঝড় মেঘ বৃষ্টি হচ্ছে, অর্থাৎ মেঘ দেখতে পাই আকাশে, সেই মেঘগুলো কোন স্তরে থাকে? এই ট্রপোস্ফিয়ারে। অর্থাৎ তোমাদের প্রশ্ন আসতে পারে যে ঝড় মেঘ বৃষ্টি ইত্যাদি হচ্ছে, ওগুলো কোন স্তরে হয়? অর্থাৎ আমাদের উত্তর হবে ট্রপোস্ফিয়ারের মধ্যেই হয়। যেহেতু ট্রপোস্ফিয়ারের মধ্যে এই ঝড় মেঘ বৃষ্টি ইত্যাদি লেগে থাকছে, তাই একে ক্ষুদ্র মণ্ডল বা রাগী মণ্ডল বলা হয়। কি বলা হচ্ছে? ক্ষুদ্র মণ্ডল। ওকে। এবং বায়বীয় যে উপাদানগুলো আমরা দেখেছিলাম, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলোর প্রায় 99% এখানে দেখতে পাওয়া যায়। অর্থাৎ 99% বায়বীয় বা গ্যাসীয় উপাদান কোথায় রয়েছে? এই ট্রপোস্ফিয়ারের মধ্যে রয়েছে। ঠিক আছে। এবং ট্রপোস্ফিয়ারে আরেকটা ঘটনা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পরিচলন স্রোত। কি বললাম? পরিচলন স্রোত। এটাকে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো যে পরিচলন স্রোতটা কি। তো পরিচলন স্রোত কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের ট্রপোস্ফিয়ারে। তাহলে ট্রপোস্ফিয়ার সম্পর্কে এই তথ্যগুলো আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে, যা যা লিখে রেখেছি। ঠিক আছে। আচ্ছা, এরপর ট্রপোস্ফিয়ারের উপরে অর্থাৎ 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তরটা বায়ুমণ্ডলে রয়েছে তাকে বলা হয় 2 নম্বর স্তর। অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা, এইটা দেখো ছিল রাগী মণ্ডল বা ক্ষুদ্র মণ্ডল, তো একে বলা হয় শান্ত মণ্ডল। কি বলা হচ্ছে? শান্ত মণ্ডল। কেন এরকম বলা হচ্ছে? তার কারণ হচ্ছে বায়বীয় উপাদান দেখো 99% এখানেই রয়েছে। এইখানে প্রায় কোনো গ্যাসীয় উপাদান নেই বললেই চলে। এখানে ঝড় মেঘ বৃষ্টি ইত্যাদি হয়ই না, তো একে শান্ত মণ্ডলিতে বলবো, তাই না? অনেক শান্তশিষ্ট থাকে এই জায়গাটায়, তাই তো? তাহলে এইটাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। তো এইটাকে শান্ত মণ্ডল কেন বলা হচ্ছে আশা করছি বুঝতে পারা গেছে। এবার এখন যদি তোমাকে বলা হয় যে তুমি রকেটে করে বা জেট প্লেন নিয়ে কোথাও যাও, ভারত থেকে ধরো আমেরিকায় যাবে, তো তুমি কোন স্তর দিয়ে যাবে? যে রাস্তাতে প্রচুর জ্যাম লেগে গেছে, ঝড় মেঘ বৃষ্টি ইত্যাদি হচ্ছে, ওই দিক দিয়ে যেতে পছন্দ করবে, না শান্ত যে রাস্তাটা সেই রাস্তাতে যাতায়াত করতে পছন্দ করবে? অবশ্যই তুমি এই দিক দিয়ে যাবে, তাই তো? তো মনে রাখতে হবে যে জেট প্লেন যাতায়াত করে, জেট প্লেন চলাচল করে কোন স্তর দিয়ে? না স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডলের মধ্য দিয়ে আমাদের জেট প্লেনটা যাতায়াত করে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কে থাকে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার। তো আমাদের 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা, সেটা হচ্ছে আমাদের তৃতীয় স্তর, যার নাম কি বলেছিলাম? মেসোস্ফিয়ার। যার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার সম্পর্কে আমাদের বিশেষ কিছু জানতে হয় না, তো শুধুমাত্র একটা তথ্য জানতে হয়, সেটা হচ্ছে এই মেসোস্ফিয়ারটা হচ্ছে সবথেকে বায়ুমণ্ডলের শীতলতম স্তর বা ঠান্ডা। ঠিক আছে। সবথেকে যে ঠান্ডা যে অঞ্চলটা, সেটা হচ্ছে আমাদের এই মেসোস্ফিয়ার অঞ্চলটা। ঠিক আছে। যেটা হচ্ছে সবথেকে শীতলতম স্তর। শীতলতম স্তর কত শীতল? না এই টেম্পারেচার হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড, -93 ডিগ্রি সেলসিয়াস অফ সেন্টিগ্রেড। ঠিক আছে। এতটা ঠান্ডা এই জায়গাটা। এরপর আমাদের 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত, 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ অনেকটা বড় এই স্তরটা। দেখো ভালো করে, এটা ছিল 20 কিলোমিটার মতো, এটা 20 থেকে 50 মানে প্রায় 30 কিলোমিটার বিস্তৃতি। এটা 50 থেকে 80, এটা প্রায় 30, এটা 80 থেকে 500, অর্থাৎ প্রায় 420 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা ছবি দেখে মনে হচ্ছে না, কারণ আমাদেরকে লিমিটেড ছবি আঁকতে হচ্ছে। ঠিক আছে। তো এটা অনেক বড় এই স্তরটা। এটা হচ্ছে আমাদের চতুর্থ স্তর, যার নাম কি? থার্মোস্ফিয়ার। এইখানে অনেকগুলো ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আমরা এবার আলোচনা করব। ঠিক আছে। এই যে থার্মোস্ফিয়ার, এটা দেখো শীতলতমের উপরে রয়েছে এবং এটা হচ্ছে সব থেকে গরম অর্থাৎ উষ্ণতম স্তর। মনে থাকবে প্রত্যেকে, এটা হচ্ছে সব থেকে উষ্ণতম স্তর এবং একে বাংলায় বলা হয় তাপমণ্ডল। দেখো থার্মো মানে হচ্ছে তাপ, আর স্ফিয়ার মানে মণ্ডল, তাহলে এর বাংলার নাম মনে রাখতে হবে একটু, তাপমণ্ডল।
তাহলে এখানে টেম্পারেচার বা তাপমাত্রা প্রচুর পরিমাণে বেশি রয়েছে, তাই তো? এবং এই জন্য এটাকে কি বলা হচ্ছে, উষ্ণতম স্তর। আচ্ছা, মনে রাখবে কিভাবে, দেখো মেসোস্ফিয়ার এটা আমাদের মেসোর মতো অনেকটা, এবং আমরা জানি যে আমাদের মেসোমশাই পিসোমশাই অপেক্ষা অনেক ঠান্ডা মেজাজের হয়, তাই না? তো মনে রাখবে মেসো খুব শীতল বা ঠান্ডা মেজাজের লোক। তো এইভাবে মনে রাখার চেষ্টা করবে যে মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতলতম স্তর। ওকে, আচ্ছা, এবার এই থার্মোস্ফিয়ারে আসি, একে নিয়ে আমাদেরকে প্রচুর স্টাডি করতে হবে। এই থার্মোস্ফিয়ারে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিগুলো আসছিল বা আসে, তারা প্রচন্ড শক্তিশালী হয় এবং ক্ষতিকারক। এই আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি এই মণ্ডলে যখন আসে, তো এখানে যে গ্যাসের উপাদানগুলো রয়েছিল, ধরো অক্সিজেন, বিভিন্ন নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসগুলো যারা এখানে রয়েছিল, এই রশ্মিটা এতটাই শক্তিশালী যে এই অণু পরমাণুগুলোকে ভেঙে দেয়, অর্থাৎ ইলেকট্রন প্রোটনকে ভেঙে দেয়, ভেঙে চুরমার করে দেয়। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র কি থাকে না, আয়ন পড়ে থাকে, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ এই অঞ্চলে প্রচুর পরিমাণে আয়নে পরিণত হয়ে যায় গ্যাসের পরমাণুগুলো। তার জন্য এর অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, তাহলে আয়নোস্ফিয়ার কোন স্ফিয়ারকে বলা হচ্ছে, থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডলের অপর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। কেন আয়নোস্ফিয়ার বলা হচ্ছে, তার কারণ সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির প্রভাবে এই থার্মোস্ফিয়ারে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি ইলেকট্রন প্রোটনে ভেঙে যায়, অর্থাৎ আয়নে পরিণত হয়ে যায়, এই জন্য একে আয়নোস্ফিয়ার বলা হচ্ছে। ওকে, এবার এই যে যখন ভাঙাভাঙির কাজ হয় তখন একটা স্পার্ক হয় না, স্পার্ক দেখবে তুমি যদি হাতুড়ি দিয়ে খুব জোরে এক জায়গায় মারো লোহার মধ্যে, তাহলে একটা লাইটনিং দেখতে পাওয়া যায়, অনেকটা যখন বিয়ে বাড়িতে যে তুবড়িগুলো ফাটে সেই রকম দেখতে হয়। তো যেহেতু এখানে প্রচুর পরিমাণে আয়ন রয়েছে এবং দুটো ইলেকট্রিকের তার যদি পাশাপাশি টাচ করে, তো কি হয়, আগুনের ফুলঝুরি বেরোয় না? তো ঠিক সেই রকমই এখানে প্রায় সেকেন্ডে লক্ষ লক্ষ তুবড়ি বোমার মতো বোমা ফাটছে ভাবতে পারি, এবং খুব সুন্দর দেখতে। ঠিক আছে, এই যে দৃশ্যটা সেটাকে বলা হয় অ্যারোরা। কি বললাম, অ্যারোরা, বা এটাকে বলা হয় মেরু প্রভা। প্রত্যেকে ভূগোলে এই টার্মটার সাথে পরিচিত, মেরু প্রভা, বা এটাকে বলা হয় আলোক প্রভা। তাহলে তিনটে নাম, জিনিস একই। তাহলে মেরু প্রভা বা আলোক প্রভা বা অ্যারোরা কোথায় দেখতে পাওয়া যায়, থার্মোস্ফিয়ারে। এই জিনিসটা আমরা নরওয়ে থেকে দেখতে পাই, অর্থাৎ সুমেরু উপমেরু মহাদেশ থেকে দেখতে পাওয়া যেতে পারে, আমরা দেখতে পাই না। ঠিক আছে, এবং খুব এই যে আমরা জানি যে নরওয়েতে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে, তো 6 মাস যখন রাত থাকে তখন তো ওরা অন্ধকারে থাকে, মোটেও না, তখন এই অ্যারোরা বা মেরু প্রভার আলোগুলো দ্বারা ওরা আলোকিত হয় এবং দেখতে পায়। ঠিক আছে, এই থার্মোস্ফিয়ার থেকে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা যে বেতার তরঙ্গ চালাই, সেই বেতার তরঙ্গ এই থার্মোস্ফিয়ারে ধাক্কা লেগে আবার পৃথিবীতে ফেরত আসে। তো বেতার তরঙ্গ, অর্থাৎ রেডিওতে যে তরঙ্গটা শুনতে পাচ্ছ বা টেলিফোনের যে যোগাযোগগুলো হচ্ছে, ঠিক আছে, টেলিফোনের সময় ধরো ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মাননীয়, তিনি ফোন লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। ঠিক আছে, এখন ডোনাল্ড ট্রাম্প ওখানকার প্রেসিডেন্ট নেই, এখন রয়েছেন বাইডেন, তাই তো? তো বাইডেনকে ধরো ফোন লাগিয়েছেন, তাহলে ওদের যে কানেকশন গুলো হয় সেগুলো কি হয় না, এইখান থেকে একটা বেতার তরঙ্গ পাঠানো হয় থার্মোস্ফিয়ারে, সেখানে ধাক্কা লেগে এই জায়গাটায় গিয়ে পৌঁছায়। ওকে, আচ্ছা, তো এই যে বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয়ে আসছে বা ধাক্কা লেগে আসছে, সেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার থেকে। ঠিক আছে, তো এই ডেটাগুলো আমাদেরকে থার্মোস্ফিয়ার সম্পর্কে জেনে নিতে হবে। আচ্ছা চলো, এরপরে থার্মোস্ফিয়ারের উপরে যেটা রয়েছে, অর্থাৎ 500 থেকে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 500 থেকে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা, তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের পঞ্চম স্তর, যেটাকে আমরা এক্সোস্ফিয়ার বলি। এক্সোস্ফিয়ার, এই স্ফিয়ারে গ্যাসীয় উপাদানগুলো প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, এই জন্য এক্সো মানে হচ্ছে বহিরাগত, তো বহিরাগত মণ্ডল বলা হয়, অর্থাৎ বাইরের মণ্ডল বলা হয় এটাকে। ঠিক আছে, কারণ এখানে আর গ্যাসের পরমাণুগুলো খুব কম পরিমাণে রয়েছে, প্রায় নেই বললেই চলে। ওকে, তো এই এক্সোস্ফিয়ার সম্পর্কে আমাদেরকে বিশেষ কিছু জানতে হয় না, শুধু জানতে হয় যে আমরা যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠাই, তোমরা নামগুলো জানো, আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটা 1975 সালে পাঠানো হয়েছিল। তো এই যে কৃত্রিম উপগ্রহগুলো এখন যে ঘুরছে, আমরা দেখতে পাই আকাশে মাঝে মধ্যে, তাই না? তো এই কৃত্রিম উপগ্রহ কোথায় ঘোরাঘুরি করছে না, এক্সোস্ফিয়ারে। তো এইটা একটু মনে রাখবে যে কৃত্রিম উপগ্রহগুলো, অর্থাৎ কৃত্রিম উপগ্রহ কোন স্তরে দেখতে পাওয়া যায় না, এটা থাকে আমাদের কোথায়,
এক্সোস্ফিয়ারে। এরপর এক্সোস্ফিয়ারের পর উপরে যে সবথেকে বাইরের স্তর সেটা কি, সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার, এবং এটা আমাদের শেষ স্তর। ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার যেটা কত দূর পর্যন্ত থাকে, 750 থেকে প্রায় 16,000 কিলোমিটার, অর্থাৎ অনেক বড় একটা স্তর, এটা সব থেকে বড়, দেখো, তাই না? তো এইটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে শুধু আমাদেরকে একটা তথ্য জানতে হয়, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালোন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়। ভ্যান অ্যালোন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়। তো এই ভ্যান অ্যালোন বিকিরণ বলয়টা কি এবং আমাদের এতে কি লাভ বা কি উপকার করে, সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি এই ভ্যান অ্যালোন বিকিরণ বলয় নিয়ে একটা ছোট্ট করে অন্য কোনোদিন ভিডিও বানিয়ে ফেলবো। এগুলো আমাদের সিলেবাসের বাইরে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তথ্য, যেগুলো মনে রাখতে পারলে পরীক্ষায় 2 বা 3 নম্বর এনে দিতে পারে অনায়াসে। এবং একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে, যাতে পরবর্তীকালে খুব সহজে এটাকে রিভিশন দিতে পারো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমরা যদি এর দ্বারা কোনো উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার দিয়ে দাও, যাতে তারা উপকৃত হতে পারে, তারাও যাতে পরীক্ষায় একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারে। ঠিক আছে? এবং তোমরা দেখবে অনেক সময় এরকম হয় যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখতে যাই, তখন আলটিমেটলি আর ভিডিও দেখা হয় না আর কি। মানে আমরা তখন ধরো একটা সামনে ভিডিও চলে এলো বা একটা ইউটিউবে গান চলে এলো, তো গানটা দেখতে ব্যস্ত হয়ে যায় এবং দেখা যায় কখন 1 ঘন্টা হয়ে গেল বুঝতেই পারি না, তাই না? তো আমরা এরকম করবো না, বা তোমরা এরকম মোটেও করবে না। তোমরা যে কোনো একটা স্যারকে, যাকে তোমার ভালো লেগেছে, সে কোনো স্যার হতে পারে, আমি হতে পারি বা অন্য কোনো স্যার হতে পারেন বা কোনো ম্যাম হতে পারে, তার ভিডিও সম্পূর্ণরূপে দেখবে এবং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তুমি উঠবে না। এবং বুঝতে না পারলে উনারই ভিডিও বারবার দেখবে। মানে এমন করবে না যে আজকে এই স্যারের ক্লাস দেখলাম, এরপর দিন ওই স্যারের ক্লাস দেখবো বা ওই স্যারের ক্লাস দেখবো। এতে কি হয় না, তোমার ওই ক্লাস দেখা হয় কিন্তু বোঝা হয়ে ওঠে না। ঠিক আছে? তাহলে যে কোনো একটা স্যারকে একদম ধরে নাও এবং তার ক্লাসকে বা ওনার ক্লাসকে বারবার দেখতে থাকো, দেখবে খুব প্রফিটেবল হবে। এবং ইউটিউবে এভাবে ক্লাস করলে তোমার বেনিফিটটা একটু বেশি হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেল, অর্থাৎ আমাদের ইজি ফিজি যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর পড়াগুলো অবশ্যই তৈরি করে নেবে। ওকে।